প্রায় ১ ঘন্টা যাবৎ ওয়াশরুমের দেয়াল ঘেঁষে বসে আছে ধারা। ঝর্ণার পানিতে সে ভিজে একাকার। আজকে রাতে তার জ্বর আসবে নিশ্চিত, তবে তাতে তার কোনো হেলদোল নেই। ঝর্ণার পানির সাথে তাল মিলিয়ে তার পিঠ বেয়ে গড়িয়ে চলেছে টকটকে লাল রক্ত। অবাক লাগলো, তাই না? অবাক ধারাও হয়েছিল যখন তার নিজের মা তাকে বেধম পেটিয়েছিল। তার চেয়েও বেশি অবাক হয়েছিল নিজের বাবার মুখে নিজের নামের পাশে পতিতা ট্যাগ শুনতে পেয়ে। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। ধারা, পুরো নাম অধরা শেখ ধারা, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়ি থেকে দূরের একটা কলেজে সে পড়াশোনা করে। কলেজ আর বাসার দূরত্ব কিছুটা বেশি হওয়ায় সে হোস্টেলে থাকে। ২ সপ্তাহ পর পর বাসায় আসার সৌভাগ্য হয় তার। এবার যেন তার সৌভাগ্য তার দুর্ভাগ্যকেও হার মানালো। বাড়িতে এলে সে দেখতে পেত তার মা বাবার চকচকে হাসিমুখ। কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবার বাড়িতে আসতে না আসতেই তার উপর চলতে থাকে অজস্র গালির বর্ষণ। ধারা অবাক হয়, প্রচণ্ড অবাক হয়। যে বাবা মা তাকে কোনোদিন একটা ধমক অবধি দেয়নি, সেই বাবা মা তাকে এইভাবে বলছে, ভাবতে ধারার ভেতরটা কেমন যেন করে উঠল। এর আগে সে নিজের বাবা মার এমন রূপ দেখেনি কখনো। সবচেয়ে বেশি অবাক তো তখন হয়েছিল যখন তাকে রাস্তার মেয়ে বলা হয়েছিল। আচ্ছা, সে কি আসলে রাস্তার মেয়ে? সে কি আসলেই পতিতার সমতুল্য? কেন? কি করেছে সে? তার জানা মতে সে এমন কোনো কাজ করেনি যাতে তার বাবা মায়ের সম্মানহানি হয়। তাহলে আজ কেন তাকে নিজের বাড়িতে এমন আক্রোশের শিকার হতে হচ্ছে? কি অপরাধ তার? কোন অপরাধের এমন নির্মম শাস্তি সে পাচ্ছে তা ধারার জানা নেই। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ধারা ওয়াশরুমের ঝর্ণা বন্ধ করে দেয়। শুকনো কাপড় পরে একটি দীর্ঘশ্বাস ফেলে সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আটকে উঠল সে। ধবধবে সাদা শরীরে আঘাতের দাগ স্পষ্ট। আবারও ধারার ভেতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। আলমারি থেকে ফুল হাতার কলার জামা পরে নেয় সে। মারের দাগগুলো ঢাকার আপ্রাণ চেষ্টা। এগুলো দেখলে যদি বাবা মার কষ্ট হয় তখন? আসলে কি তারা এই দাগগুলো দেখে কষ্ট পাবেন? সত্যি কি কষ্ট হবে তাদের? অবস্থাটা যদি কিছুদিন আগের হতো তাহলে উত্তর হতো হ্যাঁ, তার বাবা মা ভীষণ কষ্ট পেতেন। কিন্তু এখন এখন বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ দাগগুলো যে তাদেরই দেওয়া উপহার। ধারা বিছানায় আসন পেতে বসে আছে। তার সামনে ঝুলছে তাদের ফ্যামিলি ফটো। ছবিতে 4জন মানুষ: ধারা, তার বাবা মা আর ধারার বড় ভাই আবির। সে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে চুয়েটে অধ্যয়নরত। ধারা এক ধ্যানে তাকিয়ে আছে ছবিটির দিকে। ছবিতে ধারার বাবা মায়ের সামনে ঘাসের উপর বসে আছে ধারা আর আবির। আবির ধারার চুল টেনে আছে, আর ধারা গাল ফুলিয়ে বসে আছে। ইস, কি সুখী পরিবার তাদের! সকলে তাকে কত ভালোবাসে। ও, বাসে না বাসত, সবটাই যে এখন ধারার জন্য অতীত। হঠাৎ করে তার পরিবারের সকল সদস্যের ভালোবাসা কর্পূরের ন্যায় যেন উবে গেল। কেন এমন হলো? উত্তরটা ধারার অজানা। বসার ঘর থেকে হালকা বাকবিতণ্ডার আওয়াজ আসছে। একটা কণ্ঠস্বর তার ভাই আবিরের, অপরটি তার বাবার। বাকিগুলো কার তারা ধারা ঠিক ঠাহর করতে পারল না। আওয়াজ শুনে সে দরজার কাছে যায়। দরজার টান দিতে সে বুঝতে পারল দরজা বাইরে থেকে আটকানো আছে, যার মানে তাকে ঘরে বন্দি করে করা হয়েছে। আবার একটা দীর্ঘশ্বাসকে পুঁজি করে সে পুনরায় বিছানায় এসে বসে। খাটে হেলান দিতেই ক্লান্তিতে চোখজোড়া বন্ধ হয়ে আসে ধারার। মৃদু কম্পনে ভূমিকম্প বলে চেঁচিয়ে ওঠে ধারা। আস্তে এত চেল্লাশি কেন বেহায়ামে? প্রচণ্ড রেগে কথাটা বললেন ধারার মা মিসেস আয়েশা। ধারা কিছুক্ষণ ঢুলু ঢুলু চোখে তার মায়ের দিকে তাকিয়ে পুরো বিষয়টা বুঝতে পারল। ধারার মা ধারার মুখের ওপর একটা হালকা বেগুনি রঙের শাড়ি ছুড়ে দিয়ে বলল, যা এটা পরে আয়। হঠাৎ শাড়ি কেন? এখন তো তোর বিয়ে, তাই না? মায়ের কথায় যেন ধারার মাথায় বাজ পড়ল। তার বিয়ে মানে কি? বিয়ে বিয়ে মানে? দেখ, কোনো নাটক করবি না। এমনিতেই যা করেছিস তাই অনেক, আর কোনো ড্রামা চাইছি না। ধারা একটু সাহস করে বলল, কি করেছি আমি যাতে করে তোমাদের মান সম্মান ডুবে গেল? ধারা কথাটা শেষ হওয়ার সাথে সাথেই তার গালে পড়ল এক বিশাল থাপ্পড়। চর খেয়ে ধারা গালে হাত দিয়ে রোবট হয়ে দাঁড়িয়ে আছে। এবার তার মা কিছুটা চেঁচিয়ে বলল, বাইরে রঙ্গলীলা করে ঘরে এসে জিজ্ঞেস করছিস কি করেছিস? এই তোর লজ্জা করে না, তাই না? কোন পাপ যে তোকে আমি পেটে ধরেছিলাম? মরতেও তো পারিস তুই, বেঁচে আছিস কেন তুই? ধারা তখনও রোবট হয়ে বসে আছে। তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে গরম অশ্রু।
তার নিজের জন্মদাত্রী মা তার মৃত্যু কামনা করছে। সেই মা মৃত্যু কামনা করছে যে মা তার সামান্য জ্বরেও কেঁদে বুক ভাসাতো। ধারার সামনে 10 মিনিট যাবৎ বসে আছে শ্রাবণ। শ্রাবণ ধারার প্রাইভেট টিচার। হোস্টেলে যাওয়ার আগে শ্রাবণ ধারাকে প্রাইভেট পড়াতো। সে একজন এমবিবিএস স্টুডেন্ট। এবার 3য় বর্ষের ছাত্র সে। তার সাথে বিয়ে হতে যাচ্ছে ধারার। ধারা নিজের বিয়ের কথা শুনে যতটা না অবাক হয়েছে, তার চাইতেও দ্বিগুণ তিনগুণ বেশি অবাক হয়েছে বরের জায়গায় শ্রাবণকে দেখে। শ্রাবণের সাথে ধারার বিয়ে হচ্ছে ভাবতেই ধারার কান্নারা যেন ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। ধারা শ্রাবণকে প্রথম থেকেই পছন্দ করত, কিন্তু কখনো নিজের আচরণে তা প্রকাশ করেনি। পরে যখন জানতে পেরেছিল শ্রাবণ একটা মেয়েকে ভালোবাসে, তখন সে খুব যত্নে নিজের অনুভূতিগুলোকে আগলে নেয়। অনুভূতিগুলোকে শ্রাবণের দিকে আর এক কদমও বাড়াতে দেয়নি। শত কষ্টে আগলে রাখা অনুভূতিগুলোর কি হবে এখন? ধারার জীবনে ধারা কোথা থেকে যে কোথায় যাচ্ছে তাই সে বুঝতে পারছে না। নীরবতা ভেঙে শ্রাবণ এক পর্যায়ে ধারাকে বলে, কি সমস্যা তোমার? বিয়ে কেন করতে চাইছো না? শ্রাবণের এমন প্রশ্নে ধারা অবাক হয়। আপনি বিয়েটা করতে চান? বিয়ে করতে না চাইলে কি এখানে আসতাম নাকি? আজব। বেশ বিরক্ত হয়ে কথাটা বলে শ্রাবণ। শ্রাবণের কথায় আবকতা এক ধাপ বেড়ে গেল ধারার। মানে, আপনি না মেহরিন আপুকে ভালোবাসেন? হ্যাঁ তো, কি হয়েছে এখন? কি হয়েছে মানে? মেহরিন আপুকে ভালোবাসার সত্ত্বেও আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? মেহরিনকে ভালোবাসলে কি তোমাকে বিয়ে করা যাবে না নাকি? যখন মেহরিন আপুকে ভালোবাসেন তখন বিয়েটাও তাকেই করা উচিত, তাই নয় কি? শ্রাবণ এবার ভ্রু কুঁচকে বলল, বিবাহিত মেয়েকে বিয়ে করতে বলছো? বিবাহিত মেয়ে মানে? ওই মেয়ের আরও 2 বছর আগেই বিয়ে হয়ে গেছে। গিয়ে দেখো, স্বামীর সাথে সুখে সংসার করছে সে। ধারার এবার মাথা ঘুরছে। এত এত চাপ সে নিতে পারছে না। আজকে সকাল থেকেই সবাই তার সাথে খারাপ ব্যবহার করে চলেছে। সন্ধ্যায় শুনতে পেল আজ তার বিয়ে। তার কিছু সময় পর জানতে পারল তারই প্রাইভেট টিচারের সাথে তার বিয়ে, যে অন্য একজন মেয়েকে মনে প্রাণে ভালোবাসে। আর এখন জানতে পারছে মেহেরির 2 বছর আগে নিজের নামের পাশে বিবাহিত মহিলার তকমা লাগিয়ে বসে আছে। সারাদিনের না খাওয়া আর এত প্রেশার সহ্য করতে না পেরে ধারা একসময় জ্ঞান হারায়। ধারাকে অজ্ঞান হতে দেখে শ্রাবণ প্রথমে কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারল আজকে ধারার ওপর দিয়ে ঠিক কি তুফান বয়ে গেছে। শ্রাবণ ধারাকে সুন্দর করে বালিশে শুয়ে দিয়ে সোজা হতে যাবে, তখনই তার নজর পড়ে ধারার গালের দিকে। ধারার 2 গালে স্পষ্ট 4 আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। ধারার হাতের দাগগুলো আস্তে আস্তে নজরে এলো শ্রাবণের। দাগগুলো দেখে শ্রাবণের বুকটা মোচড়তে উঠল। সে জানে এই দাগগুলোর একমাত্র কারণ সে। ধারার গালে আলতো করে হাত বোলালো শ্রাবণ। শ্রাবণের ভাবনা এখন একটাই, সে কি কোনো ভুল করেছে? বিশাল বড় ভুল? না, কোনো ভুল করেনি সে। কোনো ভুল করেনি। ভালোবাসায় কোনো ভুল থাকে না। সে তো শুধু ভালোবেসেছে। আর যা করেছে তা নিজের ভালোবাসাকে পেতে করেছে। কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাহলে সে ভুল করবে কিভাবে? না, করেনি সে কোনো ভুল। যা করেছে একদম ঠিক কাজ করেছে। ভালোবাসায় কোনো ভুল থাকতে পারে না। কোনো ভুলের স্থান নেই ভালোবাসায়। ধারার জ্ঞান ফিরেছে 8 ঘন্টার বেশি সময়। জ্ঞান ফেরার পর থেকেই ধারা অনবরত কেঁদে চলেছে। আজ যেন তার চোখের জল বাধা মানছে না। তার নামে এত বড় মিথ্যা রটানো হয়েছে তা সে কল্পনাও করতে পারেনি। যে মেয়ে ছেলেদের থেকে সবসময় 10 হাত দূরে থাকতো, সেই তাকে আজকে চরিত্র নিয়ে এতগুলো কথা শুনতে হচ্ছে। ভাবতেই ধারার ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসছে। এমন সময় রুমে প্রবেশ করলো ধারার মা। ধারার মা রুমে প্রবেশ করতেই ধারা তার পায়ে পড়ে যায়। আম্মু, বিশ্বাস করো, শ্রাবণ স্যার যা বলেছে সব মিথ্যা। তার সাথে আমার কোনো কালে কোনো ধরনের সম্পর্ক ছিল না আর না আছে। উনি সব মিথ্যা বলেছেন আম্মু। আমি অমন কিছুই করিনি যা তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন। এই বিয়েটা হতে দিও না আম্মু। দয়া করে এই বিয়েটা ভেঙে দাও। এই বিয়েটা হতে দিও না। ধারার মা এক ঝাড়ি দিয়ে ধারাকে সরিয়ে দিয়ে বলে, দেখ ধারা, এমনিতেই অনেক তামাশা হয়েছে। আর কোনো তামাশা চাইছি না। যা করার তা তো করেইছিস। এখন লোক জানাজানি হওয়ার আগে বিয়েটা হয়ে যাওয়াই মঙ্গল, তোর জন্য আর আমাদের জন্য। আম্মু,
তুমি অন্তত আমার কথাটা বিশ্বাস করো। আমি এমন কিছুই করিনি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর না ছিল। দেখ ধারা, আর নাটক করিস না, অনেক হয়েছে। যে অঘটন ঘটিয়েছিস তা ঢাকতে বিয়ে হওয়াটা খুব দরকার। এবার ধারা রেগে যায়। আরে, তোমরা বুঝতে কেন চাইছো না? কিছু করিনি আমি, কিচ্ছু না। যা করিনি তার শাস্তি কেন পাবো বলো তো? কেন পাবো? একদম চেঁচামেচি করবি না বলে দিলাম। একদম চেঁচামেচি না। তুই যদি এতই নিরপরাধ হতিস তাহলে শ্রাবণ নিশ্চয়ই নাজমুলের কাছে বলতো। তা শ্রাবণের সাথে তোর শারীরিক ছি, ভাবতেও আমার ঘেন্না হয়। তুই আমার পেটের সন্তান। বিশ্বাস করো আম্মু, সব মিথ্যা, সব। হ্যাঁ, সেই সবাই একসাথে মিথ্যে কথা বলছে। আর তুই একমাত্র সত্যবাদী এসেছিস, তাই না? শোন ধারা, তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না আমরা। তখন গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। মায়ের এমন কথায় ধারা দমে যায়। আমাদের রক্ষণশীল সমাজে যে কোনো বিষয়ে সবার আগে আঙ্গুল মেয়েদের দিকেই ওঠে। তাদের নামের পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দাগকেও হাইলাইট করে সেখানে দেখানো হয়, সেখানে তো ধারার নামে কত বড় কিচ্ছা রটানো হয়েছে। যদিও ধারা এমন কিছুই করেনি, তবুও দোষ এখানে ধারার। কই, কেউ তো শ্রাবণকে একটা ধমকও দিল না। আর ধারার উপর চলছে অমানবিক মানসিক আর শারীরিক অত্যাচার। ছেলে আর মেয়েদের মধ্যে কেন এত পার্থক্য করা হয় আমাদের সমাজে? কেন করা হয়? মায়ের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে ধারা বলে, আমি সম্পূর্ণ নির্দোষ আম্মু। কথাটা যেদিন বুঝতে পারবে, হয়তো আমাকে হারিয়ে ফেলবে। তখন শত চেষ্টা করেও আমাকে ছুঁতে পারবে না। হাই হুতাশ করা ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে না তোমাদের সামনে। কথাটা বলেই ধারা দরজা ঠেলে বাহিরে চলে যায়। আর ধারার মা সেখানেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তার মেয়ে কি সত্যি নির্দোষ? সত্যি কি তার নামে মিথ্যা রটানো হয়েছে? কিন্তু এতে করে শ্রাবণের কী লাভ? সে কেন ধারাকে বদনাম করতে চাইবে? আর যদি বদনামি করার হতো তাহলে ধারার সাথে নিজের নাম কেন জুড়ে দিল? অনেকগুলো প্রশ্ন এখন ধারার মায়ের মাথায় ঘুরপাক খাচ্ছে, যার একটার উত্তরও তার কাছে নেই। এই সকল প্রশ্নের উত্তর জানা যে খুব দরকার, খুব দরকার। ধারা আর শ্রাবণের বিয়েটা অবশেষে সম্পন্ন হলো। বিয়েতে শ্রাবণের বাড়ির তেমন কেউ ছিল না, শুধু শ্রাবণের বাবা, বড় ভাই আর শ্রাবণের চাচা উপস্থিত ছিল। ধারা বাসা থেকেও শুধু ধারার বাবা আর কাকা। আবির এই বিয়ের ঘোর বিরোধিতাই করেছিল। সে জানে তার বোন কখনোই এমন নিচু মানসিকতার কাজ করতে পারে না। সে বারবার তার বাবা কাকাকে বোঝানোর চেষ্টা করেছে। এক পর্যায়ে পরাজিত হয়ে ঘর থেকেই চলে গেছে। বিয়ের ঝামেলা মিটতেই ছাদে চলে যায় ধারা। এখন রাত 9টা, চারদিকে নীরবতা। ধারা আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আজ বড্ড অসহায় লাগছে তার নিজেকে। কেউ তাকে বিশ্বাস করলো না। নিজের আপনজনেরা তাকে দূরে ঠেলে দিল। সেই আপনজনদের চোখের মণি ছিল, সেই আজ এই আপনজনদের চোখের বালিশে। ধারার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা তপ্ত অশ্রু। আপনজনদের অবহেলায় এত পীড়া থাকে তা ধারা জানত না। শ্রাবণের একটা মিথ্যা কল্যাণে তাও জানা হয়ে গেল। বাবা বলতো, জীবনে ভালো খারাপ সকল কিছুর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। হয়তো এই অভিজ্ঞতাটাও তার প্রয়োজন ছিল। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকায় ধারা। পাশে শ্রাবণ দাঁড়িয়ে আছে। কেয়ৎকাল নীরবতা পালন করে ধারা শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, কেন করলেন এমন? শ্রাবণ নীরব। ধারা আবার বলে, কে পেলেন আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়ে? এবার মুখ খুলে শ্রাবণ, যা পেতে চেয়েছিলাম তা তো পেয়ে গেছি, আর তো কিছু চাই না। তবে চাওয়ার জিনিসটা যে এভাবে পেতে হবে ভাবতে পারিনি। তবে অবশেষে পেয়েছি, এটাই বা কম কিসের? কে এমন পেতে চেয়েছিলেন যার জন্য আমাকে এমন করে বদনাম করতে হলো? ধারার প্রশ্নে শ্রাবণ কিছু সময় নীরবতা পালন করে বলল, তোমাকে। এতটুকু বলে শ্রাবণ হনহন করে ছাদ ত্যাগ করল। ওইদিকে ধারা অবাক হয়ে শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে আসে। কি বলে গেল শ্রাবণ? সে তাকে পেতে চেয়েছিল মানে কি? ধারার মাথা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে যে আবারও জ্ঞান হারাবে। কিন্তু না, এবার সে নিজেকে শক্ত রাখবে। আর জ্ঞান হারালে চলবে না। হঠাৎ অবাক যে এখন তাকে মাঝে মধ্যে হতে হবে, তা সে এতক্ষণে খুব ভালোভাবে বুঝে গেছে। এত চাপকে নেওয়া যায়? আরও কিছুক্ষণ ছাদে কাটিয়ে ধারা নিজের রুমের দিকে পা বাড়ায়। এখন একটা ঘুমের তার খুব প্রয়োজন। সারাদিন অনেক ধকল গেছে তার ওপর দিয়ে। এখন একটা ঘুম না দিলে সে পাগল হয়ে যাবে নিশ্চিত। পরদিন শুক্রবার।
সবার ছুটির দিন, তাই সবাই বাসাতেই আছে, শুধু আবির ছাড়া। সে কালকে সন্ধ্যায় যে বের হয়েছে, বাসা থেকে আর বাসায় আসেনি। ধারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে বসে আছে। রুম থেকে বের হবে নাকি হবে না তা সে বুঝতে পারছে না। কালকে এত কিছু হয়ে যাওয়ার পর এখন সে রুম থেকে বের হওয়ারই সাহস পাচ্ছে না। তার ভয় হচ্ছে যদি আবার আজকেও কালকের মতো কিছু হয়। থাক বাবা, এর চাইতে রুমে বসে থাকাই শ্রেয়। ধারা, এই ধারা। মায়ের ডাকে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয় ধারা। কি হয়েছে আম্মু? না তেমন কিছু হয়নি, তুই নাস্তা করে রেডি হয়ে নে। রেডি হব কেন? শ্রাবণ আসছে তোকে নিয়ে ওদের বাড়িতে যাবে। তাদের বাড়িতে কেন যেতে হবে আবার? ধারার মা চোখ গরম করে তাকাতে ধারা কিছু না বলে রুমে চলে যায়। জীবনটা কেমন যেন হয়ে গেছে, কোনো ভ্যালু নেই। একদিনে ভাগ্য আমায় কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। এর মধ্যেই ধারার মায়ের গলার স্বর পাওয়া গেল। ধারা, শ্রাবণ এসে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আসছে। বলে রেডি হতে শুরু করে ধারা। তৈরি হয়ে ড্রয়িং রুমে যেতেই চোখ যায় শ্রাবণের দিকে। নীল শার্ট আর অফ হোয়াইট প্যান্টে শ্রাবণকে বরাবরের মতোই মাশাল্লাহ লাগছে দেখতে। কিন্তু ধারার তাকে সহ্য করতে কষ্ট হচ্ছে। শ্রাবণকে ধারার এখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোক বলে মনে হয়। ধারা, ওখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় খেতে আয় তাড়াতাড়ি। আসছি আম্মু। নাস্তা শেষ করে শ্রাবণ আর ধারা শ্রাবণের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা শ্রাবণ দুই একটা কথা বললেও ধারা ছিল নির্বাক। ঘণ্টাখানেক বাদে তারা শ্রাবণদের বাড়িতে পৌঁছালো। ঘরে ঢুকতেই তারা শ্রাবণের মাকে পেল। তিনি সোফায় বসে বসে চা পান করছেন আর পত্রিকা পড়ছেন। কারো উপস্থিতি টের পেয়ে তিনি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন। শ্রাবণের সাথে ধারাকে দেখে তার যে খুব একটা ভালো লাগেনি তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। ধারা নিচু স্বরে তাকে সালাম দিল। শ্রাবণের মা সালামের জবাব দিয়ে আবারও পত্রিকা পড়ায় মনোনিবেশ করল। শ্রাবণের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ধারা। বারান্দায় হরেক রকমের ফুল গাছ রয়েছে। ধারা মনোযোগ সহকারে ফুল গাছগুলো দেখছে। আমার ছেলেটাকে কেন ফাঁসালে? কারো আওয়াজে ধারা পাশ ফিরে তাকায়। শ্রাবণের মা দাঁড়িয়ে আছে। তিনি ধারাকে উদ্দেশ্য করে আবারও প্রশ্ন করলেন, বলো, কেন ফাঁসালে আমার ছেলেকে? শ্রাবণের মায়ের কথায় ধারা অবাক। সে কখন শ্রাবণকে ফাঁসালো? শ্রাবণ নিজেই তো ধারার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। ধারা কিছু না বলে বাইরের দিকে নজর রাখল। কোনো জবাব না পেয়ে শ্রাবণের মা রেগে আগুন। এতটুকুন একটা মেয়ে তার কথার জবাব দিচ্ছে না, তাকে এড়িয়ে যাচ্ছে ভাবতেই তার শরীরে যেন আগুন জ্বলে ওঠে। তিনি এক হাতে ধারার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে ধারার গালে বসিয়ে দেয় এক চড়। গালে হাত দিয়ে ছলছল চোখে শ্রাবণের মায়ের দিকে তাকিয়ে আছে ধারা। বলো, কেন ফাঁসালে আমার ছেলেকে? টাকার জন্য ফাঁসিয়েছো তাই না? বলো, কত টাকা চাই তোমার? কত টাকা পেলে তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাবে? কত টাকা পেলে মুক্তি দেবে তুমি আমার ছেলেকে? এতক্ষণ ধারা যে কান্না আটকে রেখেছিল তা যেন এখন বড্ড অবাধ্য হয়ে গেছে। কিছুতেই থামছে না। একদম কান্না করবে না, একদম না। এইসব ন্যাকা কান্না অন্য কোথাও গিয়ে করো। আমার সামনে তোমার এইসব ন্যাকামি চলবে না। তোমার বাবা মায়ের শিক্ষা এইসব, তাই না? এই শিক্ষা দিয়ে বড় করেছে তোমার বাবা মা তোমাকে, কিভাবে ছেলেদের নিজের জালে ফাঁসাতে হয়। আমার ছেলেটাকেই পেলে ফাঁসানোর জন্য, আর কাউকে পাওনি? চরিত্রহীন মেয়ে একটা। ধারার এবার হিচকি উঠে যায়। হিচকির কারণে সে কিছু বলতে পারছে না। মা, ধারা এবং শ্রাবণের মা দুজনের পিছনে তাকালো। শ্রাবণ অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণের রাগ সম্পর্কে তার মা অবগত আর তিনি কয়েকটা শুকনো ঢোক গিলেন, কিন্তু দমলেন না। শ্রাবণ, এই রাস্তার মেয়ের জন্য তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? কি জাদু করেছে এই মেয়ে তোকে? শ্রাবণ শান্ত কণ্ঠে জবাব দেয়, মুখ সামলে কথা বলো মা। যা জানো না তা নিয়ে কথা বলো না। কি জানি না আমি, বল। আমি তো চাই জানতে, জানতে চাই আমি। আমি জানতে চাই এই মেয়ে কেন তোকে ফাঁসালো। আমি আবারও বলছি, আজে বাজে কথা বলো না। আমাকে কেউ ফাঁসায়নি, দোষ সব আমার। অসম্ভব আমি বিশ্বাস করি না। তুই কোনো দোষ করতে পারিস না। সব দোষটা এই নষ্টা মেয়ের। শ্রাবণের মায়ের দেওয়া একের পর এক অভিযোগে ধারার কান্নার বেগ বেড়ে যায়। ধারার কান্নার আওয়াজে শ্রাবণের রাগ দ্বিগুণ হয়। রাগে শ্রাবণের মাথা যেন ফেটে যাচ্ছে। রুমে থাকা কাচের সেন্টার টেবিলে এক লাথি দেয় শ্রাবণ।
ঝনঝন আওয়াজে পুরো ঘরে কাজ ছড়িয়ে যায়। শ্রাবণের এমন রূপে শ্রাবণের মা ঘাবড়ে যায়। আজ যা বলছো তা বলেছ, কিন্তু এরপর যেন তোমার মুখে ধারা বিপক্ষে একটা শব্দও না শুনি। আর যদি শুনেছি তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। চলো ধারা, তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। শ্রাবণের এই কথায় ধারা হনহন করে বেরিয়ে যায়। এই জায়গায় সে আর এক মুহূর্ত থাকতে পারছে না। তার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে তার। এখান থেকে বের হতে পারলে তার জীবন বাঁচে। গাড়িতে বসে ধারা অনবরত কেঁদে চলেছে। থামাথামির নাম নেই। ধারার কান্নার একটা শব্দ শ্রাবণের বুকে অজস্র ক্ষতের জন্ম দিচ্ছে। শ্রাবণ ধারার কান্না সহ্য করতে পারছে না কিছুতেই। শ্রাবণ জানে না তার একটা মিথ্যার জন্য ধারাকে আর কত কিছু সহ্য করতে হবে। ধারা প্লিজ, এবার তো কান্না থামাও। এত কাঁদলে শরীর খারাপ করবে তোমার। শ্রাবণের কথায় তাচ্ছিলের হাসি হাসল ধারা। একবার শ্রাবণের দিকে তাকিয়ে ঘৃণায় চোখ সরিয়ে নিল। শ্রাবণ ধারার চোখে নিজের জন্য স্পষ্ট ঘৃণা দেখতে পেল। কই, ওই চোখে তো আগে এত ঘৃণা সে দেখতে পেত না। সে তাহলে আজ কেন সব পাল্টে গেল? তার একটা মিথ্যার জন্য। কিন্তু সে তো ধারাকে পেতেই মিথ্যা বলেছিল। ওই দিন মিথ্যা কথাটা না বললে যে সে সারা জীবনের জন্য ধারাকে হারিয়ে ফেলত। ধারা সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যেত। তা শ্রাবণ কীভাবে মেনে নিত? সে একবার ভালোবাসা হারিয়েছে, জীবন তাকে দ্বিতীয়বার কাউকে ভালোবাসার সুযোগ দিয়েছে, দ্বিতীয়বার কাউকে নিয়ে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। সে কি করে আবারও একই ভুল করতে পারত? না, সে দ্বিতীয়বার আর একই ভুল করেনি। সে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে, হোক সেটা একটা মিথ্যার বিনিময়ে। শ্রাবণ ধারাকে পেয়েছে ঠিকই, কিন্তু সে কি ধারার ভালোবাসা পাবে? ধারার চোখে তো সে নিজের জন্য এক আকাশ পরিমাণ ঘৃণা দেখতে পায়। সে তো ধারার ভালোবাসার পাত্র হতে চেয়েছিল, ঘৃণার পাত্র হতে সে চায়নি। কিন্তু আজ নিজের কারণেই সে নিজের ধারার ঘৃণার পাত্র হয়ে গেল। শ্রাবণের জন্য ধারার এই ঘৃণাকে কখনো শেষ হবে? নাকি শ্রাবণের জন্য এই ঘৃণা ধারার মনে এক কোণে সারা জীবন রয়ে যাবে? শ্রাবণ কি ধারার এই ঘৃণা সহ্য করতে পারবে? ভালোবাসা মানুষের ঘৃণা সহ্য করা যে খুব কঠিন, খুব কঠিন। মানুষ সব সহ্য করতে পারলেও নিজের ভালোবাসার মানুষের ঘৃণা কখনো সহ্য করতে পারে না। ভালোবাসার মানুষের ঘৃণা সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই, শ্রাবণেরও নেই। কিন্তু শ্রাবণকে তা সহ্য করতে হবে, হয়তো আজীবন। বাড়িতে এসে এই যে রুমে ঢুকেছে, আর রুম থেকে বের হয়নি ধারা। এতটা অপমানিত সে জীবনে কখনো হয়নি। আচ্ছা, তার কি এসব প্রাপ্য? কোন পাপের এমন শাস্তি ধারা পাচ্ছে তা সে নিজেও জানে না। হয়তো শ্রাবণকে ভালোবাসার শাস্তি এটাই। ধারা অনবরত কেঁদে চলেছে, তার কান্না কিছুতেই থামছে না। তার জীবনটা এমন এলোমেলো হয়ে গেল, তাই বোধগম্য হলো না ধারার। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে ধারার। কান্নার মাঝেই ধারার ফোনটা বেজে ওঠে। ধারা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড তিথি ফোন করেছে। ধারা ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে তিথির উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে। ধারা, তোর নাকি শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে? কি বলছিস এসব? কিভাবে? তিথি বলতো, আমি কি খুব খারাপ মেয়ে রে তিথি? আল্লাহ তালা আমাকে কোন পাপের এমন শাস্তি দিল বলতো? কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার জীবনের ধারা এমনভাবে পাল্টে গেল? বিশ্বাস কর তিথি, ওরা যা বলছে আমি অমন নই রে তিথি। আমি কিচ্ছু করিনি। আমি ফাঁসাইনি শ্রাবণ স্যারকে, বরং উনি মিথ্যে বলেছে। আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই রে তিথি। আমি খারাপ মেয়ে নই। এতটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে ধারা। চুপ, চুপ কর ধারা, কান্না করিস না। আমি জানি তুই কিছুই করিসনি, কোনো দোষ নেই তোর। আমি জানি। কান্না করিস না সোনা, কান্না করলে অসুস্থ হয়ে যাবি তো। কেউ আমাকে বিশ্বাস করছে না, বাবা মাও না। আমি তো ওনাদের নিজের মেয়ে বল। তাহলে ওনারা কেন আমার কথা বিশ্বাস করছে না? ওনার একটা বাইরের মানুষের কথায় আমায় এত বড় একটা শাস্তি দিয়ে দিল। ওনাদেরকে নিজের মেয়েদের ওপর একটু বিশ্বাস নেই? তারা কি জানে না তাদের মেয়ে কেমন? এত বড় শাস্তি কেন দিল তারা আমাকে? আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। আমি কি এগুলোই প্রাপ্য ছিল বলতো তিথি? অপর পাশ থেকে তিথির ধমকের আওয়াজ ভেসে এলো। চুপ, একদম আজে বাজে কথা বলবি না। তুই কেন মরে যাবি? তুই তো কিছু করিসনি। কিছু না করে তো আমি এখন মহাদোষী রে তিথি, মহাদোষী আমি। ধারা যখন তিথির সাথে নিজের কষ্টের কথা বলায় ব্যস্ত, তখনই পিছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল। ধারা আওয়াজ অনুসরণ করে
ঘাড় ঘোরাতে ধারা দেখতে পেল তার বাবা মা দাঁড়িয়ে আছে। নিজের বাবা মার চোখের দিকে তাকাতেই ভয়ে আটকে উঠল ধারা। ধারার বাবার চোখ অসম্ভব লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীষণ রেগে আছেন। ধারা কয়েকটা ফাঁকা ঢোক গিলে তার মায়ের দিকে তাকালো। তার মা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। এবার ধারার দুই ভয়ের মধ্যবর্তী দূরত্ব কমে আসে। ধারা ভাবছে কি হয়েছে তাদের দুজনের। একজন প্রচণ্ড রেগে আছে আর আরেকজন কাঁদছে। ধারা গভীর ভাবনায় ডুবে যায়। আকিবা, শ্রাবণকে ফোন করে বলো ওর বাবার ভাইকে নিয়ে এক্ষুনি এখানে আসতে। আর আমি আবিরকে ফোন করছি। অত্যন্ত গম্ভীর কণ্ঠে কথাটা বলে প্রস্থান করলেন ধারার বাবা জনাব আনোয়ার শেখ। ধারার কান্না সেই কখন থেমে গেছে। এখন সে নিজের বাবা মায়ের মুড বিশ্লেষণ করতে ব্যস্ত। না জেনে আবার কোন ঝড় অপেক্ষা করছে আমার জন্য। উফ, আর ভালো লাগে না এইসব। 2 দিনে জীবনটা নরকে পরিণত হয়েছে। দেখা যাক আবার কোন তুফান আসে। ধারাদের বাসায় ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় মাথা নিচু করে বসে আছে শ্রাবণ। শ্রাবণের শার্ট এলোমেলো হয়ে আছে। তার সামনের সোফায় আনোয়ার শেখ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। পাশের সোফায় শ্রাবণের বাবা জয়নব সৈকত রহমান আর শ্রাবণের ভাই শিহাব হতভম্ব হয়ে বসে আছে। ডাইনিং টেবিলের চেয়ার বসে পানি পান করছে আবির। আর পাশে দাঁড়িয়ে আবিরের মাথায় হাত বুলাচ্ছেন ধারার মা। আবির ক্ষণে ক্ষণে কটমট করে শ্রাবণের দিকে তাকাচ্ছে। তার এখন শ্রাবণকে কাঁচা চিবিয়ে খেতে মন চাচ্ছে। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে আবিরের। ড্রয়িং রুমের পিনপতন নীরবতা ভেঙে দিয়ে আনোয়ার শেখ গম্ভীর কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলে, কেন করলে এমন? শ্রাবণ মাথা নিচু থাকা অবস্থাতেই জবাব দেয়, এ যারা আমার কাছে আর কোনো পথ ছিল না। এবার তেতে ওঠে আবির। ইউ ব্লাডে, কেমন হয়েছিল যার জন্য তুই আমার বোনকে এমন বদনাম করেছিস বল? বলেই শ্রাবণের দিকে তেড়ে আসে। মিসেস আকিবা তাকে আটকে নেয়। আবিরের কথায় শ্রাবণ শান্ত কণ্ঠে জবাব দেয়, আমি ধারাকে ভালোবাসি। শ্রাবণের কথায় আবিরের রাগ দ্বিগুণ হলো। রাগে সে ঘন ঘন শ্বাস ফেলছে। একজন তার বোনকে বদনাম করে তাকে বিয়ে করে, এখন এসে বলছে সে নাকি তার বোনকে ভালোবাসে। মগের মুল্লুক নাকি? শ্রাবণের ভাই শ্রাবণকে প্রশ্ন করে, তুই পাগল? তুই যদি ধারাকে ভালোই বাসবি তাহলে ওকে এভাবে সবার সামনে ছোট করলি কেন? তোর কোনো ধারণা আছে মেয়েটার ওপর দিয়ে এই 2 দিনে কি তুফান বয়ে গেছে? তুই রীতিমতো মেয়েটার জীবন বিষিয়ে তুলেছিস। তুই এইটাকে ভালোবাসা বলছিস? এটা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। এবার আনোয়ার শেখ মুখ খোলেন, কি এমন হয়েছিল যার জন্য তুমি আমার মেয়েটাকে বদনাম করলে? বুক ভরে দম নেয় শ্রাবণ। চোখ তুলে একবার ধারার রুমের দিকে তাকায়। শ্রাবণ তাকাতেই ধারা দরজা থেকে সরে যায়। এতক্ষণ সে দরজার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। শ্রাবণ যখন বলল সে ধারাকে ভালোবাসে, তখন ধারা ভীষণ অবাক হয়েছিল। শ্রাবণ তাকে ভালোবাসা এটা জানে ধারা কল্পনা করতে পারছে না। ধারা ভাবছে এটা কি করে হতে পারে? শ্রাবণ ছাড় তাকে কি করে ভালোবাসতে পারে? হাও। ধারাকে সরে যেতে দেখে শ্রাবণ আলতো হাসে। মেয়েটা হাতে পায়ে বড় হলেও স্বভাবে এখনও বাচ্চামির আভাস পাওয়া যায়। ধারার বাচ্চামি রূপটা শ্রাবণের ভীষণ প্রিয়। শ্রাবণ ধারার এই বাচ্চামির প্রেমে বারবার শতবার পড়তে রাজি। কি হলো, আব্বুর কথার জবাব দিচ্ছ না কেন? শ্রাবণকে চুপ থাকতে দেখে শক্ত কণ্ঠে বলে ওঠে আবির, ওই দিন কলেজে আমার নাজমুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনি আমার কাছে ধারার কথা জানতে চাইলেন। আমি যতটুকু জানতাম বলেছি। তারপর উনি আমাকে বললেন উনি নাকি ধারাকে ভালোবাসেন। এতটুকু বলে থামল শ্রাবণ। নাজমুল ধারাকে ভালোবাসলে তোমার সমস্যা কোথায়? আমিও তো ধারাকে ভালোবাসি। এখন আমি নিশ্চয়ই চাইব না আমার ভালোবাসার মানুষকে অন্য একজন ভালোবাসুক। নাজমুল ভাইয়ের কথায় অবাক হয়েছিলাম, কারণ আমাদের ক্যাম্পাসের সবাই জানতো নাজমুল ভাই আর নাবিলাপুর কথা। তাদের মধ্যকার সম্পর্ক ছিল 8 বছরের। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। যখন আমি তাকে নাবিলা আপুর কথা জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি বললেন নাবিলা আপুর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে, যেখানে সামনের মাসে তাদের বিয়ে হবার কথা ছিল। কারণ জানতে চাইলে তিনি বলেন নাবিলা আপুকে তিনি আর ভালোবাসেন না। নাবিলা আপুর থেকে তার মন উঠে গেছে। এখন তিনি ধারাকে ভালোবাসেন আর ধারাকেই বিয়ে করতে চান। তখন আমি নাজমুল ভাইকে বললাম ধারা আর আমার মধ্যে সম্পর্ক আছে। তা শুনে তিনি রেগে গেলেন, বললেন যেভাবেই হোক তিনি ধারাকে বিয়ে করে ছাড়বেন।
এতটুকু বলে থামল শ্রাবণ। সবাই শ্রাবণের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চোখে এখন প্রশ্ন, শ্রাবণ এত বড় একটা মিথ্যা কথা বলল? কে ছিল শ্রাবণের এত বড় একটা মিথ্যা বলার পিছনের আসল কারণ? ড্রয়িং রুমে উপস্থিত সবাই তো জানতে চায়। শ্রাবণ নিজের কথা থামিয়ে ধারার মায়ের কাছে এক গ্লাস পানি চাইল। আকিবা শেখ পানি দিতেই শ্রাবণ এক ঢোকে তা শেষ করে ফেলল। শ্রাবণের কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত হচ্ছে আবির। শ্রাবণের কারসাজ তার ঠিক লাগছে না। এই ছেলেকে বিশ্বাস নেই। যে ছেলে মিথ্যা বলে বিয়ে করতে পারে সে আরও অনেক কিছু করার ক্ষমতায় রাখে। বিরক্তি আর রাগের একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আবিরের মধ্যে। কিয়ৎকাল নীরবতা পালন করে শ্রাবণ আবার বলা শুরু করে, নাজমুল ভাইয়ের কথা শুনে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু নাজমুল ভাই তার কথা আর সিদ্ধান্তে অটল। যে কোনো মূল্যে তিনি ধারাকে বিয়ে করতে চান। বুঝতে পারছিলাম না কি করব। তখন হুট করে তাকে ধারা আর আমার সম্পর্কে মিথ্যাটা বলে দিলাম। নিজের ভালোবাসাকে পাবার এই এক রাস্তাই ছিল আমার। শ্রাবণের কথা শেষ হতেই খেকিয়ে ওঠে আবির। এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা বলে এটাকে? আরে, তুই যদি এতই আমার বোনকে ভালোবাসবি তাহলে একবার তোর পরিবারকে বলে ওদের পাঠাতে পারতি বিয়ের কথা বলতে। আমার বোন মেয়ে হয়ে যখন জন্মেছে ওকে তো আমরা আজ নয় কাল অবশ্যই বিয়ে দিতাম। আর একজন ভাই হিসেবে আমি আমার বোনকে তার হাতেই তুলে দিতাম যে তাকে ভালোবাসবে। বিষয়টা সুষ্ঠুভাবে হ্যান্ডেল করা যেত। কিন্তু তুই কি করলি? সর্বনাশ করে দিলি আমার বোনটার। তুই একবারও ভাবলি না সত্যিটা জানার পর আমরা তোকে ধারার জীবনে মেনে নিব কি না? আবিরের কথায় মাঝেই শ্রাবণ বলে ওঠে, আমি একটু ধারার সাথে কথা বলতে চাই। আবির কিছু বলতে যাবে, তার আগেই আনোয়ার শেখ বলে ওঠে, তুমি ভাবলে কি করে এত কিছুর পরেও আমার মেয়ের সাথে তোমাকে কথা বলতে দেব? নরক করে দিয়েছো তুমি আমার মেয়ের জীবনটা। আনোয়ার শেখের কথায় শ্রাবণ মুচকি হেসে ওঠে। শ্রাবণের হাসির মানে কেউ বুঝতে পারল না। সৈকত রহমান তাকে জিজ্ঞেস করে, হাসছিস কেন? আঙ্কেল, একবার ভেবে দেখুন তো, আপনার মেয়ের জীবনকে আমি একা নরক করে তুলেছি? আপনারা কিছু করেননি? রাস্তার কুকুরের মতো মেয়েটাকে মেরেছেন, আত্মা কাঁপেনি? ও তো আপনাদের একমাত্র মেয়ে, তার ওপর বিশ্বাস ছিল না? শ্রাবণের কথায় আনোয়ার শেখ আর আকিবা শেখের মাথা নিচু হয়ে যায়। আনোয়ার শেখের চোখে স্পষ্ট অপরাধবোধ ফুটে উঠেছে। ঘটনার সত্য মিথ্যা যাচাই না করেই তিনি তার একমাত্র মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন। আনোয়ার শেখ মনে মনে সিদ্ধান্ত নিলেন যত তাড়াতাড়ি সম্ভব শ্রাবণ আর ধারার সম্পর্কের ইতি টানবেন। আর যাই হোক, শ্রাবণের মতো নিচু মানসিকতার সম্পন্ন ছেলের সাথে তিনি তার মেয়েকে সারা জীবনের জন্য ছেড়ে দিতে পারেন না। কিছু একটা ভেবে আনোয়ার শেখ ধারার রুমের দিকে পা বাড়ায়। আনোয়ার শেখকে ধারার রুমের দিকে যেতে দেখে শ্রাবণও সেদিকে পা বাড়ায়। শ্রাবণের পিছু পিছু আবির আর আকিবা শেখও যায়। বিছানায় গোল হয়ে বসে আছে ধারা। কোনো এক অজানা কারণে ধারার এই মুহূর্তে প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা এতই গম্ভীর যে সে হাসতে পারছে না। সকল নীরবতার অবসান ঘটান আনোয়ার শেখ। ধারা আনোয়ার শেখকে কিছু বলার সুযোগ না দিয়ে ধারা বলে ওঠে, আব্বু, খালামণিকে বলে দাও আমি সামনের মাসে তাদের কাছে চলে যাচ্ছি। আনোয়ার শেখ ভীষণ অবাক হলেন। তোমার তো ফাইনাল পরীক্ষার পর যাওয়ার কথা ছিল, আর তুমি তো রাজি ছিলে না। তাহলে এখন নিজে থেকে যেতে চাইছো? হ্যাঁ, চাইছি যেতে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। আর ফাইনাল পরীক্ষা পর্যন্ত এখানে থাকার মতো শক্তি আমার নেই আব্বু। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। এই পরিবেশটা আমার জন্য খুব বাজেভাবে দূষিত হয়ে গেছে আব্বু। এখানে থাকলে আমি উল্টোপাল্টা কিছু করি না বসি, এগুলো আমি আর নিতে পারছি না। আনোয়ার শেখ দীর্ঘশ্বাস ফেলেন। শ্রাবণ অসহায়ভাবে ধারার দিকে তাকিয়ে আছে। ধারা অ্যাব্রোড চলে যাবে ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল শ্রাবণের। ধারা, তুমি যাবে না? শ্রাবণের কথায় হুহা করে হেসে ওঠে ধারা, যেন সে মিরাক্কেলের কোনো মজাদার দৃশ্য দেখছে। ধারাকে হাসতে দেখে শ্রাবণের ভ্রু কুঁচকে আসে। কেন যাব না আমি? এইখানে থেকে থেকে অপমানিত হব? যা করিনি তার শাস্তি ভোগ করব? আমি মানুষ নই? আমার কোনো আত্মসম্মান নেই? নাকি আমাকে এতটুকু অপমান করে আপনার মন ভরেনি? আরও অপমান করতে চান আমাকে? আরও নিচু করতে চান? আপনি অন্যায় করেছেন স্যার, আপনার অন্যায়ের কোনো ক্ষমা নেই। আর কথাই আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দয়।
দুজনেই সমান অপরাধী। এমনিতেই আমার অপরাধের শেষ নেই। আমি আর অপরাধের ভাগীদার হতে চাই না। শ্রাবণ নিচু স্বরে বলে, আমি তোমাকে ভালোবাসি ধারা। ভালোবাসা? কোনটাকে ভালোবাসা বলছেন আপনি স্যার? সবার সামনে আমাকে ছোট করলেন, আমাকে অপমান করলেন, এই আপনার ভালোবাসা? আরে, ভালোবাসলে সম্মান করতে জানতে হয়। সেখানে সম্মান নেই, সেখানে কিসের ভালোবাসা? যেই ভালোবাসার সম্মান নেই, আমার সেই ভালোবাসা চায় না। চায় না আমার সেই ভালোবাসা। আগে সম্মান করতে শিখুন, তারপর ভালোবাসার দাবি নিয়ে আসবেন। আমি সত্যি তোমাকে ভালোবাসি ধারা। আপনি আদৌ ভালোবাসার মানে বোঝেন স্যার? ভালোবাসলে প্রথমে তাকে সম্মান দিতে হয়। অপমান করাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে তাকে আগলে রাখতে হয়। তাকে অত্যাচার বা মৃত্যুর মুখে ঠেলে দিতে হয় না। আর আপনি যেটাকে ভালোবাসা বলছেন না স্যার, ওটা আসলে ভালোবাসা নয়। এটা আপনার ইনফ্যাচুয়েশন, যা সময়ের সাথে সাথে কেটে যাবে। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কেন ভালোবাসেন? শ্রাবণ কিয়ৎকাল কিছুটা একটা ভাবল, ভেবে উত্তর দিল, কারণ তুমি কিছুটা মেহরিনের মতো দেখতে। শ্রাবণের কথায় ধারা মুচকি আসে। আপনি আমাকে ভালোবাসেন কারণ আমি মেহরিন আপুর মতো দেখতে। আপনি মেহরিন আপুকে পাননি বলে আমাকে পাওয়ার জন্য এমন একটা জঘন্য কাজ করতেও দুবার ভাবলেন না। একবারও এটা ভাবলেন না আপনার একটা মিথ্যাতে আমার জীবনে কী ঝড় আসতে পারে। আমি আপনার ভালোবাসা ছিলাম না স্যার, আমি ছিলাম আপনার জেদ। মেহেরের আপুকে পাননি, তাই আপনার মাথায় জেদ চেপে বসেছিল। যেই যার মতো একজনকে দেখলেন, এটাকে ভালোবাসার নাম দিয়ে ফেললেন। ভালোবাসা এত সহজ নয় স্যার, সবাই ভালোবাসতে পারে না। সত্যিকারের প্রেমিক হতে গেলে বুক ভরা সৎসাহসের দরকার হয়, যা আপনার নেই। এতটুকু বলেই থামল ধারা। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার কিছু বলার নেই। ধারাকে দেখার পর আসলেই তার জেদ বেড়ে গিয়েছিল। মেহরিনকে না হোক, মেহরিনের মতো দেখতে কাউকে নিজের করে পাওয়ার। ধারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একা থাকতে চাই, আপনারা আসতে পারেন। ধারার কথায় সবাই তার রুম ত্যাগ করে আর ধারা রুমের দরজা আটকে দেয়। ধারা শ্রাবণকে ভালোবাসে, আজও ভালোবাসে। এত কিছু হওয়ার পরেও ধারা শ্রাবণকে ঘৃণা করতে পারে না। ধারা আগে শ্রাবণকে পাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু এখন আর সে শ্রাবণকে পেতে চায় না। যে মেয়েদের সম্মান করতে পারে না, তার সাথে কিভাবে থাকবে সে? মেয়েরা সব কিছুতে কম্প্রোমাইজ করতে পারে, শুধু নিজের সম্মান ছাড়া। মেয়েদের কাছে তার সম্মান অমূল্য। যেখানে সম্মান নেই, সেখানে থেকে যাওয়ার কথা চিন্তা করা অপরাধ, জঘন্য অপরাধ। ড্রয়িং রুমে সবাই এসে বসেছে। সবার দৃষ্টি এখন আনোয়ার শেখের দিকে। সবাই তার সিদ্ধান্ত জানতে উদ্গ্রীব হয়ে আছে। গলা পরিষ্কার করে আনোয়ার শেখ বলে, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব শ্রাবণ আর ধারার সম্পর্কের ইতি টানতে। একটাবার ভেবে দেখলে হয় না? বিয়ে যেহেতু হয়ে গেছে। শ্রাবণের বাবার কথায় ভ্রু কুঁচকে আসে আনোয়ার শেখের। আপনিও তো একজন মেয়ের বাবা। আপনার মেয়ের সাথে যদি কেউ এমন করতো, আপনি কি করতেন? সারা জীবন থাকতে দিতেন নিজের মেয়েকে তার সাথে? সবর করুন, আমরা পুলিশে যাইনি, শান্তিতে সব শেষ করতে চাইছি। পুলিশে গেলে কারোই মান সম্মান কিছু অবশিষ্ট থাকবে না। শ্রাবণের বাবা আর কিছু বললেন না। আমি কালকেই আমার উকিল বন্ধুর সাথে কথা বলে সব ঠিক করব। আর সামনের মাসে ধারাকে ওর খালার কাছে জার্মান পাঠিয়ে দেব। আমি আমার মেয়ের জীবনে আর কোনো ঝামেলায় চাই না। অতপর শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কথা বলছি শ্রাবণ, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তুমি একজন ভবিষ্যৎ ডাক্তার। এই সব কিছু বাদ দিয়ে নিজের পড়ায় ফোকাস করো। নিজের জীবনটা হেলাই ফেলাই কাটিও না। আর হ্যাঁ, ধারার কথা ভুলে যাও। ভুলে যাও ধারা নামের কেউ কোনো দিন তোমার জীবনে এসেছিল। সব ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে শুরু করো। আর ধারার জীবন থেকে অনেক দূরে চলে যাও। আমি তোমার ছায়াও দেখতে চাই না আমার মেয়ের জীবনে। শেষ কথাটা বেশ শক্তভাবেই বললেন আনোয়ার শেখ। শ্রাবণ কিছু বলল না, তার বলার মতো কিছুই নেই। 1 মাস পর। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এই 1 মাসে ধারা কলেজ যায়নি, বাড়িতেই থেকেছে। বাড়িতে থাকলেও আবির ছাড়া কারো সাথে সে ভালোভাবে কথা বলেনি। বাবা মায়ের ওপর অভিমানের পাহাড়টা যে তার বিশাল বড়। কালকে ধারার ফ্লাইট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ধারা আর আবির মিলে প্যাকিং করছে। ধারা এখানে পিঠা আছে, এগুলো এভাবেই 10 থেকে 12 দিন ভালো থাকবে, ঢুকিয়ে রাখ ব্যাগে। ধারা কোনো কথা না বলে চুপচাপ মায়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখল। ধারার নীরবতা তার বাবা মাকে অনেক পীড়া দেয়। একটা মাত্র মেয়ে তাদের অনেক আদরের, সে যদি বাবা মায়ের সাথে কথা না বলে তাহলে তাদের তো কষ্ট হবেই। এতে ধারার বাবা মায়ের অপরাধবোধ বেড়ে যায়। কম অত্যাচার তো করেননি মেয়েটার ওপর। মেয়েটা তাদের পায়ে পড়ে কেঁদেছে পর্যন্ত, কিন্তু তারা ধারার কান্না শোনেনি, ধারার চোখে জল দেখেও আমলে নেয়নি। মেয়েটাকে এমনভাবে মেরেছেন, রাস্তার কুকুরকেও মনে হয় না কেউ এভাবে মারে। তারা ধারার সাথে যা করেছে, তারপর ধারার এমন ব্যবহারই তো তাদের প্রাপ্য। বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে তিনি প্রস্থান করেন। সব প্যাকিং শেষ করে ধারা আর আবির বুক ভরে নিঃশ্বাস নেয়। আবিরের কপালের ঘাম মুছে ধারাকে উদ্দেশ্য করে বলে, উফ, এই ধারা, 1 গ্লাস লেবু পানি খাওয়া আমাকে। ধারা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, লেবু পানি কেন? এডিটিং তোর প্যাকিং তো সব আমাকে দিয়ে করিয়েছিস, নিজে তো ডমি সেজে দাঁড়িয়েছিস। তোর এত প্যাকিং করে আমি ক্লান্ত, এখন আমাকে 1 গ্লাস লেবু পানি দিয়ে ধন্য কর। আবিরকে ভেঙচি দিয়ে ধারা রান্নাঘরে যায়। বিকেলবেলা বারান্দায় দাঁড়িয়ে আছে ধারা, তখনই তার ফোনটা বেজে ওঠে। আননোন নম্বর দেখে কিছুটা অবাক হয় ধারা। রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে মহিলা কণ্ঠ ভেসে আসে, কিন্তু ধারা তাকে চিনতে পারল না। ধারা, আমি শ্রাবণের আম্মু। শ্রাবণের মা ধারাকে ফোন করেছে, এটা ধারার কল্পনাতীত। আন্টি, আপনি হঠাৎ আমায় ফোন দিলেন? শ্রাবণের আম্মু কিছুটা ইতস্ত করে বলেন, আমাকে ক্ষমা করে দিও ধারা, ওই দিন কিছু না জেনে তোমাকে এতগুলো কটু কথা শুনিয়েছিলাম। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছিলাম। আমি আমার ছেলের কাজে খুব লজ্জিত ধারা, ও যে এমন কিছু করবে বা করেছে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। তুমি পারলে আমার ছেলেটাকেও ক্ষমা করে দিও ধারা। শ্রাবণের মায়ের কথায় হাসি পেল ধারার। ধারার কেন যেন এখন প্রায় সবার কথা শুনলেই হাসি পায়। সবাই এখন এমন ভাব করে যেন সে তৃতীয় রানী এলিজাবেথ। আচ্ছা আন্টি, আপনি ঠিক কোন কাজের জন্য শ্রাবণ স্যারকে ক্ষমা করে দিতে বলছেন বলুন তো? সে আমার নামে কেচ্ছা রটিয়েছে, সকলের সামনে আমাকে অপমান করেছে, মেহেরবানি করে আমার বেঁচে থাকা কঠিন করে দিয়েছিল। এই কারণে আমি তাকে ক্ষমা করে দেব? আমি যদি শ্রাবণ স্যারকে ক্ষমা করে দেই না আন্টি, তাহলে একটা সমস্ত মেয়ে জাতের অপমান হবে আন্টি, আর আমি তা করতে পারি না, একদম না। আমি মন থেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, তাই আমি মিথ্যা মিথ্যা মুখেও বলবো না। আমি এত মহান নই আন্টি যে সব ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দেব। এতটুকু বলে থামল ধারা, তার গলা কাঁপছে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কালকে আমার ফ্লাইট আন্টি, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি অতীতকে ভুলে গিয়ে সুন্দর একটা ভবিষ্যতের সূচনা করতে পারি। দোয়া করি সুখী হও জীবনে, বলেই ফোন কেটে দিলেন শ্রাবণের আম্মু। ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই 1 মাসে শ্রাবণের সাথে ধারার কোনো প্রকার যোগাযোগ হয়নি। শ্রাবণ কোথায় আছে, কেমন আছে জানে না ধারা, আর সেও জানতেও চায় না। আগে ধারা লুকিয়ে শ্রাবণের সকল খোঁজ খবর রাখত, কিন্তু এখন সে শ্রাবণের কথা ভাবতেও চায় না। শ্রাবণ এখন ধারার জীবনের এক বিষাক্ত অতীত। কলেজের ক্যাফেটেরিয়াতে বসে আছে শ্রাবণ। এই 1 মাস সে কারো সাথে যোগাযোগ করেনি, নিজেকে সবার থেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে সে। এই 1 মাস কলেজেও আসেনি। আজকে ধারা চলে যাবে তা সে জানে। ধারাকে একবার দেখতে শ্রাবণের ভীষণ ইচ্ছে করছে, মন বলছে যেতে, তার মস্তিষ্ক বলতে না যেতে। এখন চলছে মন আর মস্তিষ্কের যুদ্ধ। শ্রাবণের জীবনটা অনেক ঘোলাটে। সে বাবা মার আদর পায়নি কোনো দিন। বাবা মা সবসময় নিজেদের কাজে ব্যস্ত থাকতেন, তাকে একদম সময় দিতেন না। ছোটবেলা থেকে একা একাই বড় হয়ে ওঠা তার। ইন্টারে পড়ার সময় তার মেহেরিনের সাথে পরিচয় হয়। সে ছিল শ্রাবণের জুনিয়র। মেয়েটা বড্ড অদ্ভুত ছিল, সবসময় শ্রাবণের খেয়াল রাখত। শ্রাবণ মানা করতো কিন্তু শুনতো না। একদিন হঠাৎ সে শ্রাবণকে প্রপোজ করে বসে। ততদিনে শ্রাবণও মেহরিনের প্রতি দুর্বল হয়ে পড়েছিল, তাই সে বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিল মেহরিনের প্রস্তাবে। সব কিছুই ভালোই চলছিল। শ্রাবণ মেডিকেলে ভর্তি হলো। আচমকায় মেহরিনের বিয়ে হয়ে গেল। মেহরিনের বিয়ের খবর শ্রাবণ পেল বিয়ের 7 দিন পর। শ্রাবণ ভীষণ কেঁদেছিল সেদিন, ভীষণভাবে ভেঙে পড়েছিল সে। তার 1 বছর পর
তার ধারার সাথে দেখা হলো। ধারার চেহারা কিছুটা মেহেরিনের মতো। ধারাও মেহেরিনের মতোই যতটা পারে শ্রাবণের খেয়াল রাখতে চেষ্টা করত। তখনই শ্রাবণের মাথায় ধারাকে বিয়ে করার ভূত চাপে। নাজমুল যখন বলেছিল সে যে কোনো মূল্যে ধারাকে বিয়ে করতে চায়, তখন হুট করেই শ্রাবণ নাজমুলকে মিথ্যাটা বলে দেয়। সে এর পরিণতির কথা চিন্তাও করেনি। যদি পরিণতির কথা একবার চিন্তা করলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক দেয় শ্রাবণ। তার হাতে কিছুই নেই এখন, কিছু করার নেই এখন তার। সবাই এখন তাকে ঘৃণা করে। হয়তো এটাই তার প্রাপ্য ছিল, মিথ্যা বলা মহাপাপ। আর শ্রাবণ সেই মহাপাপটাই করেছে। মহাপাপের মহা শাস্তিটাও তো তাকে পেতে হবে। ধারা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। ধারাকে সি অফ করতে সবাই এসেছে। ইমিগ্রেশনে যাওয়ার সময় ধারা এক নজর নিজের পরিবারকে দেখে নিল। এক সময় যে শ্রাবণের জন্য সে যেতে চায়নি, আজ সে শ্রাবণের জন্যই তাকে দেশ ছাড়তে হচ্ছে, পরিবার ছাড়তে হচ্ছে। ধারা জানে না সে যা করছে এটা আদৌ ঠিক নাকি ভুল, তবে ধারা এটা জানে এখানে থাকা তার পক্ষে সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে পা বাড়ায় ধারা। সে আর পিছন ঘুরে জীবনকে দেখতে চায় না। অতীতের অপ্রিয় স্মৃতিগুলোকে ভুলে যে সামনে এগিয়ে যেতে চায়। মানুষের জীবন খুব অদ্ভুত। তার চেয়ে বড় অদ্ভুত হলো ভালোবাসা। মানুষের জীবনে ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা কারো জীবনে সুখকর হয়ে আসে, আবার কারো জীবনে দুঃখ নিয়ে আসে। ধারার জীবনে ভালোবাসার দুঃখ নিয়ে এসেছিল। শ্রাবণকে ভালোবেসে ধারা মানসিক যন্ত্রণা আর দুঃখ ছাড়া কিছুই পায়নি। তবুও সে শ্রাবণকে ভালোবাসে। তাদের শ্রাবণ ধারার কাহিনীতে হয়তো হ্যাপি এন্ডিং লেখা ছিল না। সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। তাদের শ্রাবণ ধারার কাহিনীও অপূর্ণই থাক। সমাপ্ত।